গ্রামের এই সুন্দরী মেয়েটির উপর খারাপ নজর পড়ে এক বদমাশ তান্ত্রিকের। সে তন্ত্র সাধনা করে মেয়েদেরকে উপভোগ করে নিজের আয়ু বাড়াত, যাতে সে অমর হয়ে যেতে পারে। অন্যদিকে এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না। সে সবসময় চারপাশে মৃত আত্মাদের দেখতে পেত, এমনকি সে রক্ত পান করে বেঁচে থাকত। কিন্তু কেন? আর ওই তান্ত্রিক কি অমর হতে পারবে? তাহলে চলুন পুরো গল্পটা দেখে নেওয়া যাক। মুভির শুরুতে দেখা যায় রাতের বেলায় এক লোক জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় গাছের উপরে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি মুরগির রক্ত খাচ্ছিল, যা দেখে লোকটি ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর আমরা মুভির প্রথম চ্যাপ্টার দেখি। এই চ্যাপ্টারের নাম খুন কি প্যাসি। এর কিছু বছর পর দেখা যায় রেখা নামের একটি মেয়েকে, যে বাথরুমের দরজা খোলার সাথে সাথে একটি মেয়ের আত্মা দেখে ভয় পেয়ে যায়। তার চিৎকার শুনে সেখানে তার ঠাকুমা চলে আসে। সে এসে দেখে ওখানে কেউ নেই। এখানে জানা যায় রেখার আত্মা দেখার একটা অদ্ভুত শক্তি রয়েছে। এরপর রেখার বাবা কুমার যখন তার মায়ের সাথে কথা বলে, আমরা জানতে পারি রেখাকে কুমার একদম পছন্দ করে না, কারণ তার জন্মের পরই তার মা মারা যায়। তাই কুমার মনে করে রেখাই ওর মাকে মেরেছে। এরপর রেখা কলেজে যাওয়ার সময় আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই, তেজা, শিবা আর বাসু। ওখানে ওদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় রেখা আর তেজার মধ্যে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক রয়েছে। ওরা গল্প করতে করতে যখন কলেজে যেতে থাকে, তখন একটা গাছ দেখে রেখা দাঁড়িয়ে পড়ে, কারণ ওখানে একটা আত্মাকে সে দেখতে পায়, যে গলায় দড়ি দিচ্ছিল। কিন্তু ওর বন্ধুরা কিছুই দেখতে পায় না। তাই শিবা মজা করে বলে, নিশ্চয়ই ওখানে কোনো ভূত বসে আছে, তাই না? তা শুনে তেজা বলে, ভূত বলে কিছু হয় না, কিন্তু হ্যাঁ, তবে নেগেটিভ পজিটিভ এনার্জি পৃথিবীতে আছে। এই কথা বলতে বলতে ওরা কলেজে এসে পৌঁছায়। কলেজ শেষে বাসায় যাওয়ার সময় তেজা আর বাসু শঙ্করের কাছে যায়, যে এই তন্ত্র সাধনা ভূত প্রেতের চর্চা করত। সে তাদেরকে নেগেটিভ এনার্জি সম্পর্কে বোঝাতে থাকে আর বলে, আগেরকার দিনে আদিবাসীদের কাঠের দরকার হলে গাছ কাটত না, গাছের কাছে গিয়ে গালাগালি করত, যাতে ওই নেগেটিভ কথার কারণে গাছ শুকিয়ে যায়। এমনকি এখনকার দিনে যাদের ক্যান্সার হয়, ডাক্তার সবসময় তাদেরকে পজিটিভ চিন্তাভাবনা করতে বলে, যাতে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। সেরকমেরই কালো জাদু, তার পজিটিভ আর নেগেটিভ দুই রকমেরই কাজ করা সম্ভব। রাতে রেখা যখন ঘুমাতে যাবে, তখন কিছু আত্মাকে দেখতে পায়। রাতে ঘুমের মধ্যে রেখা হাঁটতে শুরু করে, যা দেখে ওর ঠাকুমা কুমারকে বলে, যা ওর সাথে গিয়ে দেখ মেয়েটা একা কোথায় বেরিয়ে যাচ্ছে। কুমার বলে, সেই ছোটবেলা থেকেই ওর রাত ঘুমের অভ্যাস আছে, আমি ওর পেছনে পেছনে ঘুরতে পারবো না, ঠিক সময় চলে আসবে, আমাকে এখন ঘুমাতে দাও। সকালে উঠে রেখা আসে গ্রামের এক মৌলবীর কাছে। সে রাতের ওই ব্যাপারটা মৌলবীকে জানায় এবং তাকে মৌলবী একটা তাবিজ বাঁধার কথা বলে, কিন্তু সেদিন সে আর তাবিজ বাঁধে না। তাই রেখা বাড়ি ফিরে এসে কলেজে চলে যায়। ওরা চারজন কলেজে যাওয়ার সময় একটা লোক তেজাকে ওর বাড়ির ড্রেনের পাইপ পরিষ্কার করার কথা বলে, কিন্তু তখন ওরা কলেজে যাচ্ছিল। তেজা বলে পরে গিয়ে ঠিক করে দেবে, তাতে ওই লোকটা ক্ষেপে যায়। আর এখানে আমরা জানতে পারি তেজা আসলে ছোটখাটো কাজ করে নিজের পড়াশোনাটা চালাতো। তার মা একজন প্রস্টিটিউট ছিল, তাই গ্রামের সবাই তাকে নিচু চোখে দেখত। সে ওকে বলে, প্রস্টিটিউটের ছেলের এত পড়াশোনা কিসের জন্য, আর গালমন্দ করতে থাকে। সে এসবের পাত্তা না দিয়ে ওখান থেকে এড়িয়ে যায় আর কলেজে চলে যেতে থাকে। রাতে তেজা রেখার বাড়িতে যায়। আসলে তাকে আজ সবার সামনে খুব অপমান করা হয়েছিল। তা শুনে রেখার খুব মন খারাপ ছিল। তাই রেজা তার কাছে যায় আর বলে, এসবে তার কোনো ইফেক্ট পড়ে না, কারণ ওর মা যখন বেঁচে ছিল তখন কখনোই ওকে ছেলে হিসেবে মানতে পারেনি, তাই মায়ের প্রতি ওর কোনো ভালোবাসা নেই। পরের দিন গ্রামে কোনো একটার ফেস্টিভ্যাল ছিল, তাই পুরো গ্রাম খালি ছিল। এই সুযোগে ওরা পুরো দিন একসাথে কাটাতে থাকে। রাতে যখন রেখা ঘুমায়, তখন একটা আত্মা তার কাছে এসে রক্ত চাইতে থাকে। তাই রেখা উঠে গিয়ে পা কেটে একটি গ্লাসে রক্ত ভরে জানালায় রেখে দেয়। সকালে উঠে রেখা দেখে রক্ত ভর্তি গ্লাস খালি। তার রাতের কথা কিছুই মনে নেই, তাই সে আবার সেই মৌলবীর কাছে যায়। আগের দিনে যে তাবিজের কথা ছিল তা বাদে রেজা শঙ্করের সাথে আবারও কালো জাদু নিয়ে কথা বলতে শুরু করে। এখানে আমরা শঙ্কর এর পাস্ট লাইফ সম্পর্কে জানতে পারি। শঙ্করের বাবা মা দুজনেই নিজেদের জন্য শঙ্করকে একা ফেলে চলে যায়, তাই সে মন্দিরের খাবার খেয়ে বড় হতে থাকে। যেহেতু সে হ্যান্ডিক্যাপ ছিল, তাই মন্দিরের থেকে তাকে তাড়ানো হয়। সেই সময় একটা মেয়ে তাকে খুব সাহায্য করছিল, 3 বেলা তার জন্য খাবারের জোগাড় করে দিত। এই কারণে ছোট্ট থেকেই শঙ্কর তাকে ভালোবাসতে শুরু করে। কিশোর বয়সে সে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য শঙ্কর তন্ত্র সাধনা করতে শুরু করে। একদিন রাতে এসব সাধনা করতে গিয়ে সব আত্মারা উঠে বসে। এটা দেখে শঙ্কর অজ্ঞান হয়ে যায়। এরপর থেকে তার শরীর খুব খারাপ হতে শুরু করে। বাধ্য হয়ে শঙ্কর মেয়েটিকে সব কথা জানায়। সব জানার পর মেয়েটি তাকে বলে, এসব আর করবে না, কথা দাও। শঙ্কর কথা দেয়। এসব শুনে রেজা জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি তন্ত্র সাধনা ছেড়ে দিয়েছিলে? শঙ্কর বলে, না, আমি এরপর বশীকরণ সাধনা করছিলাম। এরপরে কি হয়েছিল আমরা সেটা পরেই জানব। এরপর চ্যাপ্টার শুরু হয় পাতালকুট্টি নামে। বাসু তেজা রেখা বসে গল্প করছিল। শাইলুর আসার পথে ওর পেছনে একটি আত্মাকে দেখতে পায় রেখা।
সে তখনও কাউকে কিছুই বলে না। কিন্তু সন্ধ্যাবেলায় কলেজ থেকে ফিরে এসে তেজাকে বলে আজ সে দেখেছে শাইলুকে কেউ পজেস্ট করেছে, আর তা তাকে মৌলবী বাবা বলেছে। চেক করার জন্য সে শাইলুর বাড়িতে গিয়েছিল আর ওকে একটা পাউডারের মধ্যে থুতু ফেলতে বলেছিল। শাইলুও তাই করছিল। এরপর ওর কাছে লেবু নিয়ে গেলে আত্মা শাইলুর থেকে বেরিয়ে আসে এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। রেখা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। বাইরে বেরিয়ে থুতু ফেলা পাউডার রক্তে পরিণত হয়েছে দেখে ও বুঝতে পারে সে পজেস্ট হয়েছে। তাই রেখা আর তেজা শাইলুর বাড়ি গিয়ে জানায় যে তার উপরে পাতালকুট্টি নামক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সব শুনে বাকিরা বিশ্বাস করলেও ওর দাদা কিছুতেই বিশ্বাস করছিল না। কিন্তু একদিন রাতে শাইলু একা একা কবরস্থানে যেতে থাকলে ওর দাদা বাসু আর তেজা ওর পিছনে পিছনে যেতে থাকে। দেখে শাইলু অন্য রকমের ব্যবহার করছে, যা দেখে তেজা ওদের বাড়িতে চলে যেতে বলে যাতে কোনো সমস্যা না হয় শাইলুর জন্য। এই নিয়ে পরদিন শঙ্করের সাথে পাতালকুট্টি নিয়ে আলোচনা করতে যায়। শঙ্কর বলে এই ব্ল্যাক ম্যাজিক থেকে রেহাই পাওয়ার জন্য তান্ত্রিকের মুন্ডু কাটতে হবে, তা না হলে শাইলুকে এখান থেকে বের করা যাবে না। আর তেজাকে সাথে করে গঙ্গাজল নিয়ে যেতে বলে। এরপর রাতে যখন ঘুমের মধ্যে শাইলু ওই কবরস্থানে যায় তখন তারা তিনজন ওর পেছনে পেছনে যায়। দেখে শাইলুকে একজন তান্ত্রিক পুজো করে রক্তমাখা ভাত খেতে দিচ্ছে। আর তখনই বাসু বলে এই তান্ত্রিক কিছুদিন আগে মেলাতে গিয়ে শাইলুকে দেখে টিটকারি করছিল, যার জন্য শাইলু ওর মুখের উপর থুতু দিয়ে দেয়। তারই প্রতিশোধ নেওয়ার জন্য শাইলুর উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে এই তান্ত্রিক। এরপর রক্তমাখা ভাত খেতে যাবে তখনই ওর দাদা এসে ওই তান্ত্রিকের উপর আক্রমণ করে, কিন্তু তান্ত্রিক আগেই বুঝতে পেরে তার হাতটা ধরে নেয়। কিন্তু তেজা সেই সময় তান্ত্রিককে আর কোনো সুযোগ না দিয়ে থর থেকে মুন্ডুটা আলাদা করে দেয় আর শাইলু সুস্থ হয়ে ওঠে। এরপর পরবর্তী চ্যাপ্টার শুরু হয়, যার নাম ঘুষ পেটিয়াকা আনা। ওই দিন সকালে একজন সাধু এসে রেখার ঠাকুমাকে বলে এই বাড়িতে একজন রক্তচোষা আত্মা আছে আর সে খুব তাড়াতাড়ি রেখাকে মারার জন্য শক্তিশালী হয়ে আসছে। এই বলে সে চলে যায়। আবার সেই রাতে রেখাকে রক্ত রক্ত বলে চাইতে থাকে। আর এখানে রেখা নিজের পা কেটে রক্ত বের করে গ্লাসে ভরে জানালায় রেখে দেয়। সকালে উঠে দেখে গ্লাস খালি। পরদিন সকালে কুট্টি নামের একজন তান্ত্রিককে দেখি, যে রেখার গ্রামের সবাইকে গিয়ে জিজ্ঞাসা করে রাজেশ্বরী নামের কাউকে চেনে কিনা। তা শুনে কেউ বলে এখন তো এই নামের কেউ নেই, কিন্তু বহু বছর আগে রাজেশ্বরী নামের একজন বউ ছিল এখানে, যাকে ব্ল্যাক ম্যাজিক করে কেউ মেরে ফেলে, তাও তার মেয়ের জন্মের পরই। এখন তার মেয়ে মানে রেখা এই গ্রামেই থাকে। এখানে কুট্টি তান্ত্রিক গ্রামের একজন মহিলাকে নিজের শক্তি ব্যবহার করে প্যারালাইজড করে দেয়। কুট্টি রেখাকে চিনত না, তাই সে একটি লেবুর উপরে ব্ল্যাক ম্যাজিক করে কলেজে যাওয়ার পথে তার সামনে রেখে দেয়। রেখা এখান থেকে যেতে লাগলে লেবু নিজে থেকে গড়িয়ে গড়িয়ে রেখার পায়ের কাছে চলে আসে। আর কুট্টিও এটা বুঝতে পারে। তান্ত্রিক রাতে লেবু নিয়ে তন্ত্র সাধনা শুরু করলে রেখার কাছে একজন হিজড়ে এসে পৌঁছে যায় ওকে টেনে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তখনই রেখার হাত ঠাকুরের পবিত্র জিনিসে লেগে যায়। ওই হিজড়া গায়েব হয়ে যায়। এই যাত্রায় সে বেঁচে যায়। পরদিন সকালে উঠে রেখা সেই মৌলবীর কাছে যায়। আর এসব কথা জানানোর পর ওই মৌলবী তার উপরে ছাড়ফুঁক করতে শুরু করে দেয়। কিন্তু সেই সময় কুট্টি লেবুর উপরে কিছু একটা করছিল যাতে রেখাকে ওর কাছে নিয়ে যেতে পারে। কিন্তু মৌলবীর পুজোর কারণে এবারও সে অসফল হয় আর রাগে ফুঁসতে থাকে। রাতে মৌলবী জঙ্গলের মধ্য দিয়ে ফিরে আসার সময় কোনো একটা পজেস্ট আত্মা ওকে মেরে ফেলে। সকালবেলা তেজা এই খবর পাওয়ার পরই বুঝতে পারে মৌলবী যেহেতু রেখাকে হেল্প করছিল তাই তাকে কোনো তান্ত্রিক মেরে ফেলেছে। সব জেনে তেজা শঙ্করের কাছে গিয়ে মৌলবীর ব্যাপারে সব জানায় আর ওকে হেল্প করতে গিয়ে যে মৌলবী নিজেই জীবন দিয়ে দিয়েছে এটাও জানায়। তখন শঙ্কর গ্রামের থেকে দূরের এক মন্দিরে থাকা একজন সাধুর কথা বলে আর জানায় এই সমস্যা থেকে একমাত্র রেখাকে উনি উদ্ধার করতে পারবেন। তেজার মনে হয় রেখার উপরে বশীকরণ ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, তাই সে শঙ্করের কাছে বশীকরণ ঘটনাটি জানতে চায়। তখন শঙ্কর জানায় সে মেয়েটির বিয়ে ঠিক হওয়ার পর সে ওর উপরে বশীকরণ করার চেষ্টা করছিল, কিন্তু তাকে বশ করতে পারেনি। বরং মেয়েটি এসে তার হাতে একটা ঠাকুরের মূর্তি দিয়ে বলে তার প্রতি মেয়েটির কোনো দুর্বলতা নেই, বরং তাকে বন্ধুর চোখেই দেখে। কিন্তু এখন যদি শঙ্কর তার উপরে জোর করার চেষ্টা করে তাহলে বাড়ির অমতে গিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, যা সে কখনোই করতে পারবে না। তারপর শঙ্করের কাছ থেকে সে কথা নেয় যে সে যেন আর কোনোদিনও তন্ত্র সাধনা না করে আর তাকে মৃত্যুর আগ পর্যন্ত যেন শঙ্করের মুখ দেখতে না হয়। শঙ্কর দুটো কথাই মেনে নেয়, কারণ সে মেয়েটিকে ভালোবাসত। তেজা সাধুর কাছে গিয়ে দেখা করে এবং রেখার ব্যাপারে সবকিছু জানায়। তখন সাধু রেখার নামে যজ্ঞ করতে শুরু করে। অন্যদিকে কুট্টি একটি পুতুল বানিয়ে রেখার নামে ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে। রেখার অবস্থা ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে খারাপ হতে শুরু করে আর রক্তবমি হতে থাকে। ওই সাধু রেখার অবস্থা বুঝতে পেরে আরো ভক্তি করে যজ্ঞ করতে থাকে। তাতে কুটির কাছে থাকা পুতুলটি নিজ থেকেই জ্বলে যায় আর রেখা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। এবারও কুট্টির উদ্দেশ্য খারাপ হয়ে যাওয়ায় সে রাগে অন্ধ হতে শুরু করে। এরপর অন্য চ্যাপ্টার শুরু হয়, যার নাম পারদেমি মহাকালী।
তেজা রেখার জীবন বাঁচানোর জন্য বেরিয়ে এসে তার সাথে দেখা করে। এখানে আমরা একের পর এক টুইস্ট জানতে পারি যে ওই তান্ত্রিক কেন বারবার রেখার উপরে এমনটা করছে, আর রেখার কাছে এই আত্মা দেখার অদ্ভুত শক্তি কোথা থেকে এলো। তার আগে একটি অনুরোধ, আপনার যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন। এখানে তেজা শাইলুকে বাঁচানোর জন্য মৌলবীর কাছে যায় এবং গিয়ে জানতে পারে মৌলবী শাইলুর ব্যাপারে অনেক কিছুই জানতো না। মৌলবীকে মারার পর তেজা কুট্টির কাছে গিয়ে জানতে পারে সে কোনো মৌলবীকে চিনত না, কুট্টি শুধুমাত্র রেখাকে মারতে চায়। তখন কুট্টি নিজের শক্তি দিয়ে তেজাকে উপরে তুলে বলে যদি সাহস থাকে তো বাঁচিয়ে দেখা। তারপর তেজা ওই সাধুর কাছে যায়। সেখানে গিয়ে জানতে পারে শুধু সাধুর প্রচেষ্টায় রেখা বাঁচেনি, বরং পেছন থেকে অন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করে তাকে বাঁচিয়ে যাচ্ছে। একদিন তেজা লক্ষ্য করে রেখা ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে পৌঁছায় যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়। মূলত রেখা মোটেও ঘুমের ঘরে হাঁটত না, সে ব্ল্যাক ম্যাজিক করার জন্য রাতে বের হতো যাতে কেউ টের না পায়। তাই সে এতদিন ঘুমের মধ্যে হাঁটা নাম করে কবরস্থানে এসে ব্ল্যাক ম্যাজিক করত, আর রেখা কুটির ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এসব কাজ করত। এত সব জানার পর রেখা বলে এসব জানার আগে তার মায়ের ব্যাপারে তাকে জানা প্রয়োজন। দেখা যায় রেখার মা খুবই একজন ধার্মিক মানুষ ছিলেন। প্রতি বছর পুজোর সময় মা কালী ওর মায়ের উপর ভর করত আর এলাকাবাসী গিয়ে নিজেদের সমস্যার কথা বলতো এবং সমস্যার সমাধান করে দিত। একদিন তাকে কুমার দেখে, কুমার তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং বিয়ে করে নেয়। বাসরাতে রাজেশ্বরী জানতে পারে কুমার একজন গে, মানে সে ছেলে পছন্দ করত। রাজেশ্বরীকে বিয়ে করেছে এই কারণে যে এলাকায় রাজেশ্বরীর একটা ইমেজ আছে, সে তাকে বিয়ে করলে তার এই সমস্যার কথা এলাকাবাসী কেউ জানবে না। বিয়ের পর থেকে রাজেশ্বরীর উপর অত্যাচার শুরু হয়ে যায়, কারণ সে মনে করত কুমার না থাকলে রাজেশ্বরী অন্য পুরুষের কাছে যেত। একদিন রাজেশ্বরীর উপর নজর পড়ে তান্ত্রিক কুট্টির। এখান থেকে পরবর্তী চ্যাপ্টার শুরু হয়, যার নাম ভজরুলি রাথি। তান্ত্রিক কুট্টি রাজেশ্বরীকে দেখে তার উপরে তন্ত্র সাধনা করতে শুরু করে, এজন্য সে কুমারের সাথে বন্ধুত্ব করে। একদিন কুমার কুট্টিকে নিজের ব্যাপারে সব বলে আর বলে সে চায় না রাজেশ্বরীকে বাঁচিয়ে রাখতে, কারণ এরপর যখন ওর বাচ্চা হবে না তখন সবাই জেনে যাবে যে কুমার গে। তা শুনে কুট্টি কুমারকে বলে রাজেশ্বরীর নখ এবং চুল তার কাছে যেন এনে দেয়। কুমার তার কাছে সব এনে দেয় এবং কুমার তাকে বলে রাজেশ্বরীকে পরপর 7 দিন রক্তমাখা ভাত খেতে দিতে হবে, আর ততদিনে রাজেশ্বরী কুটির বসে চলে আসবে। আর রাজেশ্বরী প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে কুটির কাছে চলে যেত। আর বেশি কিছু বলার আগেই কুমার ওখানে চলে আসায় তেজাকে ওখান থেকে চলে যেতে হয়। তেজা এরপর শঙ্করের কাছে যায় আর বজরুলি রথির ব্যাপারে জানতে চায়, আর জানতে চায় এটা কি ধরনের ব্ল্যাক ম্যাজিক। শঙ্কর জানায় আমরা সাধারণত প্রাইভেট পার্ট দ্বারা সিমেন্ট বের করি, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের ফলে তান্ত্রিক প্রাইভেট পার্টের মাধ্যমে প্রথমে জল, তারপরে দুধ এবং শেষে মার্কারি নিজের মধ্যে নেয়। এরপর যে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করে তার আয়ু লাভ করে। কুট্টি তার থেকে সেটাই চাইছিল। এর পরের ঘটনা রেখার থেকে জানতে পারি কুট্টির রাজেশ্বরীর সাথে মিলিত হওয়ার সময় তার ইজাকুলেশন করা উচিত হয়নি, যার ফলে তার ব্ল্যাক ম্যাজিক পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর এই জন্যই ব্ল্যাক ম্যাজিক পুরো তার উপরে ইফেক্ট করে। কুট্টি তার সমস্ত শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে আর পাগল হয়ে ওখান থেকে চলে যায়। ব্ল্যাক ম্যাজিকের ফলে রাজেশ্বরী তার স্মৃতি হারিয়ে ফেলে। সব সময় অতৃপ্ত আত্মারা তাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু একসময় সে থামতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সে বুঝতে পারে সে প্রেগনেন্ট, তাই তখন সে আত্মহত্যা না করে অপেক্ষা করে বাচ্চাটিকে পৃথিবীতে আনার। এরপর রেখা হওয়ার সময় রাজেশ্বরী মারা যায়। যেহেতু ব্ল্যাক ম্যাজিক করার সময় রেখার জন্ম হয়, তাই তার মধ্যে কিছু কালো শক্তি চলে আসে, আর এই জন্যই মূলত সে আত্মাকে দেখতে পেত। এমনকি মৌলবীকেও রেখা আত্মা দিয়েই মারে, কারণ তাবিজ নেওয়ার সময় রেখা জানতে পারে মৌলবী তাবিজ দেওয়ার নাম করে মেয়েদের সাথে খারাপ কাজ করত। যেহেতু রাজেশ্বরীকে কুট্টি মেরে ফেলেছে, তাই সে জানতো রেখাকে একদিন কুট্টি ঠিকই খুঁজে বের করবে। তাই রাজেশ্বরী মধ্যরাতে এসে রেখাকে তন্ত্রমন্ত্র শিখাতো। এখানে আমরা আরও একটা কথা জানতে পারি, রেখা প্রতি পূর্ণিমায় রক্তপান না করলে তার শক্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, তাই সে ছোটবেলায় মুরগির রক্ত পান করত। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি গাছে বসে মুরগির রক্ত পান করছিল। এটা আর কেউ নয়, বরং রেখা নিজেই ছিল। তারপর একদিন ছোটবেলায় রেখাকে এক মহিলা মুরগির রক্ত পান করতে দেখে ফেলে। এটা দেখে মহিলা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাবে, ঠিক তখনই একটা গাড়ির নিচে পড়ে সে মারা যায়। আর এটা কেউ নয়, বরং সে ছিল তেজার মা। ওই দিনের পর থেকে রেখা আর অন্য প্রাণীর রক্ত পান করে না, সে নিজের শিরা কেটে রক্ত বের করে তা পান করে। এইসব শুনে তেজা রেখার উপরে অনেক রাগ করে, কারণ রেখার কারণেই অনেক ছোট বয়সে তাকে মাহারা হতে হয়েছে। এদিকে তো ওর মায়ের প্রতি কোনো ভালোবাসাও ছিল না। তাও রেখার কাছ থেকে এসব জানার পর মায়ের জন্য ওর মন খারাপ হতে শুরু করে, আর ওখান থেকে এসে শঙ্করের বাসায় যায়। রেজা গিয়ে জানায় সে যে ভালোবাসার কথা বলেছিল তার নাম কি রাজেশ্বরী। শঙ্কর জানায় হ্যাঁ। রাজেশ্বরী বিয়ের পর শঙ্কর প্রায় তার বাসার সামনে যেত আর গাছের আড়াল থেকে তাকে প্রায় দেখে আসতো। যেহেতু রাজেশ্বরী বলেছিল মৃত্যুর আগে তার মুখ দেখবে না, তাই
কিন্তু যখনই রাজেশ্বরী ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়, মানে ওর উপরে কালো জাদু করা শুরু হয়েছিল, তখনই শঙ্কর বুঝছিল কিছু একটা গন্ডগোল হচ্ছে। আর খোঁজ নিয়ে সে কুমার আর কুট্টির কথা জানতে পারে। তাই ফাইনাল তন্ত্রের আগের দিন কিছু গন্ডগোল করে দেয়, যে কারণে কুট্টি ব্যর্থ হয়। তখন রাজেশ্বরী বেঁচে যায়। রাজেশ্বরী মারা যাওয়ার পর শঙ্করের কাছে গিয়ে সে আত্মারূপে তন্ত্রমন্ত্র শিখতে শুরু করে, যাতে রেখাকে তন্ত্রমন্ত্র শেখাতে পারে। এরপর আমরা 6 নম্বর চ্যাপ্টার দেখি, যার নাম ছিন্নমস্তা দেবী। যেহেতু কুট্টি ব্যর্থ হয়েছে, তাই সে গ্রামের একটা বাচ্চার উপর ব্ল্যাক ম্যাজিক করে বাচ্চাটিকে মেরে ফেলে আর সমস্ত দোষ রেখার উপরে চাপিয়ে দেয়। যেহেতু গ্রামের কিছু লোক তাকে তন্ত্র সাধনা করতে দেখে নিয়েছে, তাই সবাই সেটা বিশ্বাস করে নেয় আর রেখাকে শাস্তি দিতে চায়। কিন্তু কুট্টি কায়দা করে কুমারকে ওর প্ল্যানে নেয় আর কুমারের কাছে জিজ্ঞাসা করে কুমার কি ওর ভালোর জন্য তার মেয়েকে গ্রামবাসীর জন্য উৎসর্গ করতে প্রস্তুত কিনা। কুমার এমনিতেও জানতো যে রেখা ওর কেউ না, তাই সে এলাকাবাসীর কাছে রেখাকে দান করে দেয় আর বলে এলাকার ভালোর জন্য যা দরকার আমি তাই করব। তখন কুট্টি বলে আজ রাতে রেখাকে নিয়ে একটা পূজা করানো হবে, যদি সে ভালো হয় তাহলে কাল সকালে সে বাড়ি চলে যাবে, আর যদি তার ভেতরে কোনো শয়তান আত্মা থেকে থাকে তাহলে কাল সকালে তাকে এখানে মেরে ফেলা হবে, একদম গ্রামবাসীর সামনে। আজ রাতের মধ্যে তার সাথে কেউ দেখা করতে আসবেন না, তাহলে পুজো নষ্ট হয়ে যাবে। গ্রামবাসী রেখাকে কুট্টির কাছে রেখে চলে যায়। কুট্টির কথা সবাই মেনে নেয়। রাতে রেখাকে ওই গাছের সামনে বেঁধে কুট্টি সাধনা করতে শুরু করে। যেহেতু সেদিন পূর্ণিমা ছিল, রেখা রক্ত না পান করলে তার শক্তি দুর্বল হয়ে পড়বে আর তখন ওর কোনো শক্তি কাজ করবে না, তাই সে রেখাকে বেঁধে কষ্ট দিতে থাকে। ঠিক সেই সময় তেজা এসে রেখাকে সাহায্য করতে চায়, কিন্তু সেই কুট্টি তাকে দেখে ফেলে এবং তাকে নিজের শক্তি দিয়ে বেঁধে রাখে। তেজা কোনো উপায় না পেয়ে নিজেই নিজের দাঁত ভেঙে জিভটা কেটে ফেলে এবং রক্ত রেখার দিকে ছুড়ে দেয়। রেখা সেই রক্ত খেয়ে নিজের শক্তি ফিরে পায়। কুট্টি ও রেখার মধ্যে তখন তন্ত্র লড়াই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত রেখা তেজা ও শঙ্করের সাহায্যে কুট্টিকে হারিয়ে দেয় এবং সমস্ত কালো জাদু কুট্টির উপরে গিয়ে পড়ে। আর যে যে আত্মাকে সে আটকে রেখেছিল তারা সবাই মুক্ত হয়ে কুট্টির উপরে আক্রমণ করতে শুরু করে। এরপর তেজা রেখাকে নিয়ে বাড়ি যাওয়ার সময় হঠাৎ তেজার মায়ের সাথে তাদের দেখা হয়। তখন তেজার মা জানায় সে তেজাকে খুব ভালোবাসে, কিন্তু বেঁচে থাকতে সে কখনোই ভালোবাসা প্রকাশ করতে পারেনি, কারণ সে নিজেই দেহ ব্যবসা করত বলে লজ্জায় সে কিছু বলতে পারেনি। আর সে তার নিজের কাজকে নিজেও পছন্দ করত না, তাই সে নিজের ভালোবাসা কখনো প্রকাশ করতে পারেনি। এটা শুনে তেজা খুব কষ্ট পায় এবং কান্না করে দেয়। আর তখন সে তার মাকে জানায় সে তার মাকে এখনো আগের মতোই ভালোবাসে। এবং এখানেই আমাদের এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কি হরর মুভি দেখতে পছন্দ করেন সেটাও কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কথা মতো হরর মুভিগুলো এক্সপ্লেন করার জন্য হাজির হব। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।